সে 5 বছর পর পর যাবেন, একটা ভোট দেবেন, ব্যাস, এটাই গণতন্ত্র। ঠিক এই আশঙ্কাটা রবীন্দ্রনাথ করেছিলেন যখন গোটা দেশ জুড়ে লড়াই হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে। প্রশ্ন এলো ডোমিনিয়ন স্ট্যাটাস, তাতে ভোট দিতে পারবেন বিভিন্ন সংস্থার লোকেরা, ইত্যাদি ইত্যাদি। তো রবীন্দ্রনাথ তখন লিখছেন, তোমরা যদি ভোট দেওয়ার মধ্যেই নিজেদের সন্তুষ্ট করতে চাও, তোমরা স্বাধীনতা খুঁজে পাবে না। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। তাহলে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামের বৃত্তান্তই বলছি। ব্রিটিশেরা বলতেন তাদের পোষিত বিভিন্ন বুদ্ধিজীবীদের দ্বারা, বা তাদের পোষিত অংশ ছিল যারা সাধারণ মানুষকে লুণ্ঠন করে ব্রিটিশের সম্পদ বৃদ্ধি করত, মধ্যবর্তী হিসেবে জমিদাররা, তারা বলতেন এত কিছু পাচ্ছ, তো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই কেন? ব্রিটিশের বিরুদ্ধে লড়াই কেন, এই প্রশ্নটা মাস্টারদা সূর্য সেন যখন চট্টগ্রামে তিনি একজন স্কুলের অঙ্ক শিক্ষক, ছেলে মেয়েদের পড়াচ্ছেন আর তাদের থেকে রিক্রুট করছেন যে অস্ত্র হাতে লড়াই করতে হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের। তো তার প্রথম রিক্রুট ছিলেন অনন্ত সিং, গণেশ ঘোষ। এরা ছাত্রদের ধরে নিয়ে আসতেন মাস্টারমশাইয়ের কাছে, যে মাস্টারমশাই খুব উৎসাহী, কাজ করতে চায়। সূর্য সেন বলতে, কী কাজ করি, তোমার কী অসুবিধে, তোমার অসুবিধাটা কোথায়, কেন তুমি ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে চাও? তখন ছাত্ররা উত্তর দিতে পারছে না স্বভাবতই। তখন মাস্টারদা সূর্য সেন তাদের বলছেন, তোমরা কি তোমাদের নিজেদের অধিকার, আত্মমর্যাদা রক্ষার জন্য লড়াই করতে চাও, না যা আছে তাতে সন্তুষ্টি নিয়ে থাকতে চাও? প্রশ্ন ছিল ওইটাই। এবং এই অনুপ্রেরণায়, যে অনুপ্রেরণা মাস্টারমশাই তাদের দিলেন, যে তোমার আত্মমর্যাদা, অহংবোধ, আমার জমি, আমার মাটি, আমার ফসল, আমার রক্ত, আমার ধান, আমি কেন ছেড়ে দেব, এই বোধ থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়েছিল। মহাত্মা গান্ধী যিনি সত্যাগ্রহের প্রশ্ন আনলেন, সত্যাগ্রহের প্রশ্ন কিন্তু মূল বিচার্য বিষয় ছিল সেই আত্ম অধিকার। আমি তোমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করতে পারবো না, তোমার ওই শক্তির কাছে আমি মোকাবিলা করতে পারবো না, কিন্তু আমার যে আত্মক্ষমতা, আত্ম অহংকার, আত্মমর্যাদা, আমি তোমার সাথে অসহযোগ করতে পারি। মহাত্মা গান্ধী আন্দোলনের সবচেয়ে বড় দিক, এখন বর্তমান সময়ে বহু সমাজতত্ত্ববিদরা আলোচনা করছেন, তারাও বলছেন সবচেয়ে বড় দিক ছিল যে তিনি এই অসহায় মানুষের মধ্যে এই বোধটা জাগাতে পেরেছিলেন যে তোমার আর কিছু না থাক, তোমার তো এই কথা বলবার অধিকার আছে, আমি তোমাকে মানি না, তোমার কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার সঙ্গে আমার কোনো সহযোগিতা নেই, এটা বলতে পারি। এবং সেটা বলার মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষ যুক্ত হলেন। এবং সেই মানুষদের যুক্ত করতে গিয়ে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখলেন। সেখানে এই যে তথাকথিত ধর্মীয় যে আবহ, তার মধ্যে ভয়ানকভাবে বিভাজন ছিল মানুষের মধ্যে, মানুষের, বিশেষ করে যারা হিন্দু ধর্মের প্রবক্তা, অনেকেই ধার্মিক হতে পারেন, ধর্মানুসারী হতে পারেন, কোনো আপত্তি নেই, কিন্তু একটা মূল মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে চতুর্বর্ণং মায়া সৃষ্টম, আমি সৃষ্টি করেছি সব। যুগে যুগে যখনই তুমি অধর্ম দেখবে, বিপদ দেখবে, অন্যায় অত্যাচার দেখবে, আমি হাজির হব, আমি হাজির হয়ে সব মিটিয়ে দেব। এবং আমি চতুর্বর্ণ সৃষ্টি করলাম, সেখানে শূদ্ররা মাটির তলায়। এবং যারা ব্রহ্মার মুখ থেকে জন্ম নিলেন, কার মুখ থেকে কে জন্ম নিয়েছে এই প্রশ্ন আপনি যদি করেন, এ প্রশ্ন আমি রোজই করি বলে আমাকে রোজই কিছু লোক গাল দেয়, তা কী করে মুখ থেকে জন্ম হয়? তাহলে মানুষের মধ্যে বিভাজন করবার একটা পরিকল্পনা কিন্তু আপনার ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে ধীরে ধীরে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সেটা আমরা মেনে নিতে শুরু করলাম। মহাত্মা গান্ধী এসে বললেন যে ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে গেলে তোমাকে সবাইকে এক জায়গায় হতে হবে। সেদিন দেখবেন নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে খুন করলেন, তিনি তার আত্মকথায় কী বলেছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের সকলে এখন
নিশ্চয়ই জানা উচিত, জানার চেষ্টা করব। তিনি বলছেন যে আমি মহাত্মা গান্ধীকে খুন করে অত্যন্ত গর্বিত। কেন গর্বিত? কেন আমি মহাত্মা গান্ধীকে খুন করলাম? মহাত্মা গান্ধী হিন্দু, গোড়া হিন্দু। আজকে যারা হিন্দুত্বের ধ্বজা দিয়ে কথা বলছেন তাদের থেকে বড় হিন্দু ছিলেন মহাত্মা গান্ধী। ঘুম থেকে উঠে রাম নাম জপ করতেন। কিন্তু সে ছিল তার ব্যক্তিগত বিশ্বাস, তার ব্যক্তিগত আচরণ। তিনি তার ব্যক্তিগত আচরণকে কখনোই সামাজিক আচরণে পরিণত করতে চাননি। তার সমাজটা অনেক বড়। তাই নাথুরাম গডসে বলছেন, তিনি চিৎপাবন ব্রাহ্মণ, মহারাষ্ট্রের উচ্চবর্ণের ব্রাহ্মণ, যে মহাত্মা গান্ধীকে আমি খুন করলাম এই জন্য যে মহাত্মা গান্ধী অন্তজদের, যাদের আমরা ঘৃণা করি, যাদের আমরা মানুষ বলে মনে করি না, সেই অন্তজেরও তিনি আমাদের সমসাময়িক সমগোত্রীয় করে তুলছিলেন। এটাই সবচেয়ে বড় অপরাধ ছিল মহাত্মা গান্ধীর। মুসলমান প্রীতি সে তো দ্বিতীয় স্তরে। প্রথম স্তরে তিনি বলছেন আমার এই উচ্চ ব্রাহ্মণ চেষ্টা করলেন সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে। তার অত বড় মূর্তি স্থাপন করলেন, ভাবলেন বল্লভভাই প্যাটেলের ওই মূর্তি স্থাপন করলে পরে লোকে মনে করবে যে বল্লভভাইয়ের একটা রাজনৈতিক ইতিহাস আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী, অতএব তার উত্তরসূরি হচ্ছেন এরা। কিন্তু সেই বল্লভভাই প্যাটেলকে তিনি অস্বীকার করলেন, স্টেডিয়ামের নামটা পাল্টে দিয়ে বললেন মোদি স্টেডিয়াম, বল্লভভাই পাল্টে দিলেন। তিনি কখনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করেননি, এবং তার সেনাবাহিনী আইএনএ ফোর্সের মাথার মধ্যে যারা ছিলেন তারা সকলে ছিলেন ভিন্ন ধর্ম সম্প্রদায়ের। কোথায় বিরক্ত হয়নি? আজকে তোমরা ঠিক এই দলের জন্ম হয়নি, কিন্তু এই দলের আদর্শগত জন্ম তো বহুদিন আগেই হয়েছিল। যখন গোটা ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন তারা মহারানীর পুজো করতেন। এখনও বহু জায়গায় দেখবেন মহারানী ভিক্টোরিয়ার পুজো করেন একদল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কেন? ইংরেজরা তখন ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন করছেন, আমার কৃষককে লুণ্ঠন করছেন, আমার শ্রমিকদের লুণ্ঠন করছে, আমাদের ভারতবর্ষে যে হস্তশিল্পী ছিলেন তাদের শোষণ করছেন। এই ঘটনা তখন মানুষের কাছে অতটা প্রস্ফুটিত ছিল না, কিন্তু আজকে অনেক লেখা বেরোচ্ছে, আপনার পড়ে থাকবেন নিশ্চয়ই। শশী থারুর নিজে একটা বই লিখেছেন খুব সাম্প্রতিককালে। তারপর ঐতিহাসিক ডিম্পল, বোধহয় নামটা মনে পড়ছে না, তিনি এক বই লিখেছেন। প্রত্যেক জায়গায় তারা দেখাচ্ছেন যে ব্রিটিশ কিভাবে আমাদের এত বড় দেশটাকে শোষণ করেছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই ছিল, যে লড়াইয়ে ভারতবর্ষের বুকে তখন কমিউনিস্টরা, বামপন্থীরা, সমাজতন্ত্রীরা সকলেই এক জায়গায় যুক্ত হয়েছিলেন যে ব্রিটিশ ভারত ছাড়ো এই আন্দোলনটা শেষ পরিণতির দিকে। তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ তো অনেক চালাক, তারা দেখলেন এই ঐক্যবদ্ধ মানুষকে যদি আমায় প্রতিহত করতে হয় আমার পক্ষে সম্ভব না, অতএব এই মানুষের মধ্যে বিভাজন করো। পাশাপাশি তখন রাজনৈতিকভাবে এটা আমাদের বুঝতে হবে, গোটা পৃথিবীতে একটা পরিবর্তন হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, যখন মনে করেছিলেন হিটলার তিনি বিশ্বকে শাসন করবেন, সেই হিটলার পরাজিত হলেন কমিউনিস্টদের কাছে। সোভিয়েতের উত্থান গোটা পৃথিবীর বুকে পুঁজিবাদী ব্যবস্থাকে ভয় পাইয়ে দিয়েছে। সেই মুখে দাঁড়িয়ে তখন ইংরেজকে সিদ্ধান্ত নিতে হয় যে ভারতবর্ষের বুকে তারা তাদের পুরনো কায়দায় শাসন করতে পারবেন না। বিভাজন তৈরি হলো। এই দুটি দল, মুসলিম লীগ এবং আরএসএস, সমসাময়িকভাবে তৈরি হলো। মুসলিম লীগ আওয়াজ তুললেন আমরা ইসলাম একটা জাতি, সাভারকার বললেন হিন্দু একটা জাতি। দ্বিজাতি তত্ত্বের জন্ম দিলেন সাভারকার। ধর্মের ভিত্তিতে যে জাত হয় কোনো সাধারণ সমাজ বিজ্ঞানী বুঝতে পারবেন না, আজও আমরা কেউ বুঝি না। কিন্তু এই ধর্মীয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভাজিত হলো। বিভাজিত হলো কিন্তু মূলত ধর্মীয় কারণে, এটা আমাদের মাথায় বুঝতে হবে। ওরা তো চলে গেলেন। যে জিন্না তিনি সারা জীবন অত্যন্ত সুচিন্তিত সমাজকর্মী হিসেবে, একজন আইনজীবী হিসেবে তিনি ধর্মনিরপেক্ষতার সওয়াল করেছেন। তিনি মুসলমানদের স্বার্থ রক্ষা করতে হবে এই মনে করে মুসলিম লীগ বললেন আমরা আলাদা দেশ চাই, এবং মাউন্ট ব্যাটেনও তার সঙ্গে ষড়যন্ত্র করে বললেন ঠিক আছে। ওরা ধরুন চলে গেল। আজকে আমাদের এই বিশ্লেষণটা বারে বারে আমি প্রত্যেকটি জায়গায় বলার চেষ্টা করি।
ওরা চলে গেল, ওরা বললেন আমরা ইসলামে বিশ্বাস করি। ইসলামে বিশ্বাসী সব মানুষ গেলেন না। এই যে অংশটা রয়ে গেল, যে বৃহত্তর ভারতবর্ষ, যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করছি, এবং আমার মনে হয় এখানে যারা আছেন সবাই আমরা 47-এর পরবর্তীকালে ভারতবর্ষের নাগরিক। সেই ভারতবর্ষে আলোচনা হলো, তখনও আলোচনা হচ্ছে কি করে শাসন করবেন। আপনাদের মনে থাকতে পারে চার্চিল তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলছেন ভারতবর্ষে এত লড়াই স্বাধীনতা কী জন্য করছে ওরা, ওরা কি নিজেদের শাসন করতে পারবে, ওদের কি সে যোগ্যতা আছে? একথা স্পষ্ট হবে, ওদের তো শাসন করার মতো যোগ্যতা নেই। তখন আমার দেশের নেতারা বলেছিলেন আমাদের যোগ্যতা আছে কি না আছে আমরা বুঝে নেব, তোমরা বিদেয় হও। এবং ভারতবর্ষ শাসন পরিচালনা করার জন্য কংগ্রেসের ভেতরে, কংগ্রেসের যখন আন্দোলন চলছে তখন মতিলাল নেহরু, সিআর দাস এদের নেতৃত্বে একটা সংবিধান তৈরি হয়েছিল। কিন্তু সেই সংবিধান পরবর্তীকালে গৃহীত হয়নি। কিন্তু নতুন ভারতবর্ষ কিভাবে শাসিত হবে তার জন্য যে সংবিধান সভা হলো, সেই সংবিধান সভায় সমস্ত স্তরের প্রতিনিধি ছিলেন, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন, মাই কমিউনিস্ট পার্টি দলেরও প্রতিনিধি ছিলেন। সেই সংবিধান সভায় দীর্ঘ আলোচনা হলো। সে আলোচনার পর যে সংবিধান গৃহীত হলো তার মুখবন্ধ যখন তৈরি করছেন ডক্টর আম্বেদকর, তখন খুব বিতর্ক হলো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন না লিবার্টি অফ এক্সপ্রেশন। কতটা অভিজ্ঞতা, কতটা দূরদর্শিতা সেই তৎকালীন সমাজে যারা সংবিধান তৈরি করছিল তাদের মধ্যে ছিল। তারা বলছেন ফ্রিডম তো আমার আছেই, একটা মানুষ জন্মেই তো তার ফ্রিডম হয় স্বাধীনভাবে কথা বলার, স্বাধীন মত প্রকাশ করার, স্বাধীন চিন্তা করার, কিন্তু লিবার্টি আছে কি? আমি যে রাষ্ট্র তৈরি করব সেই রাষ্ট্রে আমার লিবার্টি সেটাকে রক্ষা করতে, অর্থাৎ আমার যে স্বাধীনতা আছে সেটাকে আমি মুক্তভাবে ব্যবহার করতে পারবো। বহু বিতর্ক হয়েছে এই ফ্রিডম এবং লিবার্টি, এই দুটো শব্দের মধ্যে কোনটা ব্যবহার করবো। তাই প্রিয়াম্বলে দেখবেন বলা আছে লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন। তবে যে শাসন করবে তাকে মানুষের এই যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে রক্ষা করতে হবে, তার লিবার্টিটা মেনটেন করতে হবে। ফ্রিডম তো বাই বার্থ। তাহলে আমরা যে গণতন্ত্র তৈরি করলাম, যে গণতন্ত্র আমরা পেলাম, সেই গণতন্ত্রের 3টি লক্ষ্য, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। 3টি লক্ষ্য কি? আমরা প্রজাতন্ত্রে যাচ্ছি ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস, বা উল্টে দিন পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস। এখন ভারতবর্ষে যখন সংবিধান আলোচনা হচ্ছে তখন সংবিধানে যে মূল প্রস্তাবনা মুভ করলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু, সেখানে তিনি পণ্ডিত লোক ছিলেন, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন। তিনি সেই প্রস্তাবনায় বলছেন আমরা একটা মুক্ত গণতন্ত্র চাই। তো মুক্ত গণতন্ত্র কি হবে, তা কি করে হয়? বিতর্ক হচ্ছে। পণ্ডিত জওয়াহরলাল বললেন তার মানে হচ্ছে আমরা ইকোনমিক ডেমোক্রেসি চাই। এই আর্থিক গণতন্ত্র যেটা পরবর্তীকালে রূপ পেল আর্থিক ন্যায়, এবং সংবিধানে মূল প্রশ্নে যেমন কিছু মৌলিক অধিকার দেওয়া হলো, পাশাপাশি সংবিধান আগামী দিনে কি কোন পথে যাব তারও লক্ষ্যমাত্রা ঠিক করে দিল। সেখানে বলা হলো এই যে মানুষের কাজের অধিকার, আয়ের বৈষম্য ঘোচাবার অধিকার, এটা পালন করতে হবে রাষ্ট্রকে, এটাই তোমার ডাইরেক্টিভ প্রিন্সিপল, তুমি সেই পথে রাষ্ট্রকে পরিচালনা করবে। এখন সে পথে যদি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় তবে ধনবাদীদের বুকে ব্যথা হয়। আমি যদি আর্থিক সমতা তৈরি করি, আর্থিক বৈষম্য কমাই, তাহলে ধনবাদীদের অসুবিধা হবে। আমার দেশে ব্রিটিশকে আমরা তাড়িয়েছিলাম, ধনবাদকে তো তাড়াতে পারিনি। এবং সেজন্যেই দেখবেন ভারতবর্ষ প্রথম যখন যাত্রা শুরু করলো, ভারতবর্ষের গণতন্ত্র বা প্রজাতন্ত্রের যাত্রা শুরু হলো, আমরা আমাদের শ্রমে অর্জিত অর্থ, আমাদের সম্পদ দিয়ে আমরা অনেক জাতীয় সম্পদ তৈরি করলাম। বড় বড়
সেচের ব্যবস্থা হলো, বড় বড় কারখানা হলো, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো। গণতন্ত্রের প্রাথমিক দিক হচ্ছে মানুষের মৌলিক চিন্তা করার স্বাধীনতা, লিবার্টি অফ থট। চিন্তার স্বাধীনতা কি করে আসবে? চিন্তার স্বাধীনতা আসতে পারে যদি শিক্ষার স্বাধীনতা দেওয়া যায়। আমি যদি নাই জানি আমার অসুবিধে কোথায় হচ্ছে, কেন অসুবিধে হচ্ছে, কোথায় আমি পিছিয়ে পড়েছি, আমি তো চিন্তা করতে পারবো না। এবং সেই জন্যই দেখবেন সেই সময়ে বড় বড় প্রতিষ্ঠান তৈরি হলো, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো, ইসরো তৈরি হলো, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি হলো, পরবর্তীকালে জেএনইউ তৈরি হলো। সেখানে বলা হলো সমাজের নিম্নতম স্তরের মানুষেরা, শূদ্ররাও লেখাপড়ার সুযোগ পাবে। আজকে বলা হচ্ছে আমাদের অতীত গৌরব। অতীত গৌরব কি ছিল? গুরুকুল। গুরুকুল কি ছিল? একটু বিশ্লেষণ করতে হবে। গুরুকুল ছিল এক গোষ্ঠীবদ্ধ মানুষের শিক্ষার ব্যবস্থা। গুরুকুলের শ্রেষ্ঠতম উদাহরণ হতে পারে মহাভারতে দ্রোণাচার্য, তার যারা শিক্ষার্থী ছিলেন তারা। আরেকজন শিক্ষার্থী ছিলেন, তিনি স্বীকৃত শিক্ষার্থী নন, বঞ্চিত ঘরের, নিষাদ ঘরের সন্তান একলব্য। তার শিক্ষার সুযোগ ছিল না, কিন্তু সে শিখেছে নিজস্ব প্রচেষ্টা দেখে দেখে, শুনে। তার মূল্য তাকে দিতে হয়েছিল। মহাভারতের গল্প আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু গুরুকুল হচ্ছে নির্দিষ্ট স্তরের উচ্চ বর্ণের সন্তানেরা তারাই লেখাপড়া করতে পারবেন, অন্যদের বেদ পাঠের অধিকার নাই। বেদের মন্ত্র উচ্চারণ করলে তোমার কানে শীষে ঢেলে দেওয়া হবে। গার্গী, মহিষী মহিলা, তাদের কথা খুব বেশি বলা হয় না। তিনি যখন বিতর্কে যাজ্ঞবল্ক্যকে হারিয়ে দিচ্ছেন, এগুলো আমার লেখা নয়, যাজ্ঞবল্ক্য তাকে ধমক দিচ্ছেন, আর একটা কথা বললে পরে তোমার গলা নামিয়ে দেবো। তোমার শিক্ষার অধিকার কে দিয়েছে? তুমি কি করে পড়াশোনা করলে? তুমি বেদ পড়লে কোথায়? তুমি আমার সঙ্গে যুক্তিতর্কে এসছো। এই ছিল গুরুকুল ব্যবস্থা। এখন আমরা 70 বছর পর দেখতে পাচ্ছি যে জেএনইউ থেকে তো কানাইয়ার মতো ছেলে তৈরি হচ্ছে, যার বাবা কৃষক, যার বাবা কৃষক আন্দোলন করে। জেএনইউতে হাজার হাজার ছেলে মেয়ে আসছে, যারা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আসছে, তারা স্কলারশিপ পাচ্ছে, পড়াশোনা করছে, বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সরকার তারা পরিকল্পনা করে শিক্ষার প্রসার করার চেষ্টা করছেন, অনেক সীমিত ব্যবস্থা আছে তার মধ্যে প্রসার করার চেষ্টা করছেন। এখন এসে বলা হচ্ছে নতুন শিক্ষা ব্যবস্থায় যে না, এগুলো থাকবে না। তাহলে গণতন্ত্রকে কার্যকরী করবার জন্য যে প্রতিষ্ঠান আমরা বলি শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়, কলেজ, যার স্বাধীনতা ছিল, ধীরে ধীরে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। কি করে কেড়ে নিল বলতে পারেন? কেড়ে নিল কেন? আমরা খুব নিশ্চিন্ত ছিলাম যে ভারতবর্ষের বুকে যখন মোটামুটিভাবে বামপন্থী আদর্শে পরিচালিত বা বামপন্থার দ্বারা প্রভাবিত উদার গণতন্ত্রের নায়ক জওহরলাল নেহরু ক্ষমতায় আছেন, তিনি যেভাবে জনগণের ব্যাপক উন্নয়নের কথা ভেবে, সেই উন্নয়নটা আবারও বলছি, শুধু রাস্তাঘাটের উন্নয়নকে আমি উন্নয়ন বলি না, রবীন্দ্রনাথও বলতেন না। উন্নয়ন হচ্ছে আমার চেতনার উন্নয়ন, আমার বোধের উন্নয়ন, আমার অধিকার সম্পর্কে নিজেকে উপলব্ধিতে নিয়ে আসা এবং সেই অধিকারকে প্রসারিত করার উন্নয়ন, আমার গণতান্ত্রিক অধিকারকে বিকশিত করা। এই যে পরিবেশ, সেই পরিবেশটা যত সম্প্রসারিত হচ্ছিল আমরা খুব নিশ্চিন্তে ছিলাম। আমরা বুঝতে পারিনি যে ধীরে ধীরে কিন্তু ওই চিন্তার বেঁচে আছে যারা মনে করেন চতুর্বর্ণই শ্রেষ্ঠ এবং এই চতুর্বর্ণ মেনেই আমাদের চলতে হবে এবং এক সময় তিনি হাজির হবেন। আজকে প্রচার করা হচ্ছে, খুব বেদনার সঙ্গে বলতে হয়, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে আমাদের শুনতে হয় যে তিনি অবতার এসে গিয়েছেন।
লক্ষ কণ্ঠে গীতা পাঠ করো, গীতা পাঠে কোনো আপত্তি নাই, পাঠ করা উচিত, কিন্তু গীতা পাঠ করো কখন, কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে? লক্ষ্যটা হচ্ছে এখন ওই 4 বর্ণের কথা ভাবো। কৃষকরা যখন বিদ্রোহ করে ওরা শূদ্র, শ্রমিকরা যখন লড়াই করে ওরা শূদ্র, তার বিরুদ্ধে তুমি উচ্চ বর্ণের যারা আছো তারা সংঘবদ্ধ হও এবং তার বিরুদ্ধে মেধাকে তুমি বিক্রয়যোগ্য পণ্য করে কিনে নাও। আজকে ভারতবর্ষে সংবাদ মাধ্যম যাদের বলা হয় 4th estate, তারা বিক্রি হয়ে গেছে। আমরা তো আগে বুঝতে পারতাম, এখন চোখের সামনে দেখলাম। এনডিটিভি যারা চালাতেন, আমরা যারা উৎসাহী শ্রোতা বা দর্শক ছিলাম, খবর শোনার জন্য এনডিটিভি খুলতাম, সে দেশীয় হোক আন্তর্জাতিক হোক। সে এনডিটিভিটা কিনে নিলেন কে? আদানি। তা আদানি তুমি ব্যবসা করছো, তোর প্রচার মাধ্যমে ঝোঁক কেন? ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি মিডিয়া হয় নিউজ 18, ওই গ্রুপ, তার মালিককে আম্বানি। তো তারা প্রচার মাধ্যমে আসছে কেন? তারা আপনার মেধাকে কিনে নিতে চায়, আপনার মেধাকে বিকৃত করতে চায়, আপনার লিবার্টি অফ থটকে ধ্বংস করতে চায়। যে কথা শুধু আমার দেশে না, গোটা পৃথিবীতে সাম্প্রতিককালে হয়েছে। এবং জানেন আপনারা, নোয়াম চোস্কি বলেছেন যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, আপনার মতটাকে ওরাই তৈরি করে দিচ্ছে। তার প্রমাণ কি জানেন? এখন রাস্তাঘাট দিয়ে হাঁটবেন, 90% জন লোককে পাবেন আপনি ব্লু জিন্স পরছে। হঠাৎ ব্লু জিন্স কেন? এর আগে কি আমরা ট্রাউজার পরিনি? বিভিন্ন ধরনের, বিভিন্ন টেক্সচারের, বিভিন্ন রঙের, এখন সব ব্লু জিন্স। কে তৈরি করলো? প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমে আপনার মতামত তৈরি করে দিচ্ছে। এই প্রচার মাধ্যমে আপনাকে বলছে যে তুমি চিন্তার স্বাধীনতা রেখো না, তোমার চিন্তাটাকে তুমি বিক্রি করে দাও তারই পদতলে, যে তোমাকে রক্ষা করবে। এবং সে রক্ষা করতে কি বলছে? এখনকার কথা না, আমার গণতন্ত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করবার জন্য ইউজিসি আছে, এআইসিটিই আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, এনে লিখেছিলাম, হই হয়েছিল। আমরা একটা পার্লামেন্টারি টিম নিয়ে এআইসিটি গেলাম ভ্রমণ করতে। কি কাজ হচ্ছে, কি করছেন, পণ্ডিত লোকেরা থাকেন। ঢোকামাত্রই একটা বড় প্রাঙ্গণে একটা মূর্তি, ওরা মালা নিয়ে দাঁড়িয়ে আছে। কী হলো? আমার সঙ্গে অন্য লোকেরা আছেন, না সরস্বতী মূর্তি। কে ঠিক করলো এটা সরস্বতী? তো অন্য লোকেরা বলছে, এই ডোন্ট ডিস্টার্ব, হি ইজ এ কমিউনিস্ট। আমি ওদের ডিরেক্টরকে বললাম, ওসব কথা বাদ দিয়ে এটা সরস্বতী আপনি ঠিক করলেন কী করে? তখন আমার কানে ফিসফিস করে, স্যার কিছু বলবেন না? আমি বলছি একটা বিশ্বকর্মা করতে। হোয়াট ননসেন্স, কি ডিফারেন্সটা কোথায় সরস্বতী আর বিশ্বকর্মা? তুমি এখানে দিলে না কেন? ভাবা রিসার্চ সেন্টার করছে, এখানে ভাবা বিজ্ঞানী ভাবার নামে করতে পারতে, সত্যেন বসুর নামে করতে পারতে, মেঘনাথ শাহের নামে করতে পারতে, তোমার টেকনিক্যাল ইনস্টিটিউট। না স্যার, ওদের নামে প্রত্যেকটা রুম আছে। এই যে প্রথমেই আপনাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে ছেলে ভবিষ্যতে হয়তো ইসরোতে যাবে, ইসরোর সাফল্যকে বলা হলো শিব শক্তি। কেন? এসব শিবের কি সম্পর্ক? সেখানেও কিন্তু একজন বিজ্ঞানীর নামে, এটা বিজ্ঞানের জয়। ইসরো আজকে চাঁদে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য, যা আমাদের গর্বিত করে। কিন্তু এই গর্বটাকে এক মুহূর্তের সঙ্গে নষ্ট করে দিলেন, বললেন ওইটা শিব শক্তি। কোনো বিজ্ঞানের নাম করলেন না। প্রাচীনকালের বিজ্ঞানী আর্যভট্টর নাম করতে পারতেন। তা আপনারা ভাবছেন কি এটা হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে? না, এটাও পরিকল্পনা, যে সব কিছুর ঊর্ধ্বে, আপনার চেতনার ঊর্ধ্বে একটা অতিপ্রাকৃত কিছু চাপিয়ে দেওয়া, বহির্জগতের একটা শক্তি আছে চাপিয়ে দেওয়া। যেখানে স্টিফেন হকিংস বলছেন ঈশ্বর আবার কি, হাসি ঠাট্টা করছেন ঈশ্বরের উপস্থাপনা নিয়ে। সেই সময় আমরা 21 শতাব্দীতে চাঁদে গেলেও আমরা সূর্যবলয়ে চলে যাচ্ছি,
আমরা কিন্তু শিবশক্তির গান করছি। এগুলো হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা খুব সুপরিকল্পিতভাবে এমন সমস্ত মানুষদের দিচ্ছেন যারা দুর্ভাগ্যজনকভাবে ওই চেতনায় লালিত পালিত হয়েছেন, সেই চেতনায় বড় হয়েছেন। সে বিজ্ঞানটাকে মনে করছে আমার রুজির জন্যে, কিন্তু আমার চেতনায় রয়েছে আমি একটু তিরুপতি মন্দিরে যাই, তাহলে যদি বিজ্ঞানের সাফল্য হয়। এইভাবে প্রত্যেকটা ইনস্টিটিউটকে আমি আর ব্যাখ্যা বলেছি। ওরা বিচারপতিদের নিয়ে বলেছেন, ইলেকশন কমিশন নিয়ে বলেছেন। হঠাৎ ইলেকশন কমিশন নিয়ে কেন উঠল প্রশ্নটা, এটাও আরও গুরুত্বপূর্ণ। ওরা জানেন যে আমাকে তো ভোটে জিতে আসতে হবে। আমি 2014 পর 2019 একটু বেশি ভোট পেয়েছি বলে এখন এই কথাগুলো, এই কাজগুলো জোরের সঙ্গে করতে পারছি। আর বামপন্থীরা শূন্য। ইউপিএ 2-এ বামপন্থীরা ক্ষমতায় ছিল, তাই 100 দিনের কাজকে বাধ্যতামূলক করেছিল। সংবিধানে নির্দেশিত যে লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে এগোচ্ছিল, যে মিনিমাম কাজ তোমাকে দিতে হবে এবং সেই সম্পদ তোমাকে তৈরি করতে হবে দেশের স্বার্থে। সেখানে ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছিল, যে আমার দেশের মানুষকে তুমি না খাইয়ে রাখতে পারো না, খাদ্য উৎপাদন করতে হবে, উৎপাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে, সেজন্য কৃষকদেরও বাঁচিয়ে রাখতে হবে। স্বামীনাথন কমিশন তিনি বলছেন কৃষকদের নির্দিষ্ট ভাতা দাও, মিনিমাম প্রাইস তাকে দাও, যাতে সে বেঁচে থাকতে পারে। তার তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, সেই দৃষ্টির ব্যাখ্যা আমি যাচ্ছি না। আদালতে মামলা করতে হয় আমাদের। আমরা কলকাতায় মামলা করলাম, স্বামীনাথন কমিশনের রিপোর্ট কেন কার্যকরী করছো না, এরকম বহু জায়গায় মামলা হয়েছে। তারপর কৃষকরা ধর্মঘট করলেন, প্রায় 1 বছর ধর্মঘট। ওই জনতার যখন বিস্ফোরণ হয় না, ওরা কেউ ভাবতে পারেনি যে 1 বছর ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে কৃষকরা বসে থাকবেন সেখানে। এবং শুধু বসে থাকছেন না, সেখানে আমি গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা কী বলে, কৃষক রমণীরা যারা ঘরে অপর পুরুষের সামনে 1 হাত লম্বা ঘোমটা দিয়ে থাকেন, তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। আমি জিজ্ঞাসা করলাম কেন বিক্ষোভ করছেন, তারা তাদের মতো করে বলছে আমাদের বেঁচে থাকার ব্যাপার, এটা আমরা বুঝে গেছি, এটা আমাদের বেঁচে থাকতে হবে। এখন এই বেঁচে থাকতে হবে তারা বুঝছেন, সেখানে গিয়ে বোঝাচ্ছেন, কিন্তু একদল শিক্ষিত ছেলে মেয়ে তাদেরও আমি দেখেছি। আমি সিম্বু বর্ডারিকে দেখেছি, একজন ভদ্রমহিলা, তিনি আইন কলেজের অধ্যাপিকা। আমি তাকে বললাম আপনি এখানে কি করছেন, বলছে আমার বাবা 83 বছর বয়স, তিনি কৃষক আন্দোলনের নেতা, ওইখানে শুয়ে আছেন, তাকেও দেখভাল করছি, আর আমি ওদের বোঝাচ্ছি আইনটা কত খারাপ। এটা সামগ্রিক বিস্ফোরণ হচ্ছে। তখন তাকে ভাঙবার জন্য আপনাদের জানি না মনে থাকতে পারে, মিডিয়াতে কত প্রচার। আমি একটা ওয়েবিনার করেছিলাম আমরা আমাদের আইলির পক্ষ থেকে, সেখানে একজন বিচারপতি বলছেন আমি তো কৃষক ঘরের ছেলে, হতেই পারেন, অর্থাৎ আমি বলছি আইনটা খুব ভালো, তোমরা কমিউনিস্টরা সর্বনাশ করছো, এই মূল কথা ঘুরে ফিরে। সেই আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন, আবার কৃষকদের বিক্ষোভ করতে হচ্ছে যে আইন প্রত্যাহার করার সময় যে কথা তুমি বলেছিলে সেই কথা তুমি কার্যকর করছো না কেন। প্রসঙ্গত আপনার আমার মতামত তৈরি করবে কে? সবাই তো আর সুভাষিসের মতো লেখাপড়া করবে না। আমি তো সন্ধেবেলা গিয়ে বিনোদনের জন্য টেলিভিশন খুলব। বিজ্ঞান প্রকৌশল এগিয়ে গেছে, তার সুযোগ নিয়ে তারা আমার মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। আমাদের কাছে বলা হচ্ছে এই কৃষকগুলো সব দেশদ্রোহী। আমরা হয়তো সত্যিই তো কৃষকগুলো দেশদ্রোহী। কী সুন্দর টেলিভিশন আমার ঘরে আছে, মোদিজি বলেছেন 80 কোটি মানুষকে আমি বিনা পয়সায় খাবার দেবো। তা আমার যে প্রতিষ্ঠান খাদ্য দপ্তর, যার কাজ হচ্ছে নিশ্চিতভাবে মানুষের খাদ্য উৎপাদনের শক্তি তৈরি করা, তাকে তুমি ব্যবহার করছো মানুষকে অপমান করার জন্য। এটা তো অপমান একজন মানুষের, যে আমি আমার শ্রম দিয়ে আমি আমার খাদ্য উপার্জন করতে পারি কি তা সে সুযোগ নেই, আমাকে অনুদানের উপর নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে। আর অনুদানের উপর যদি নির্ভরশীল হয়, তাহলে সেই কথা আম্বেদকর বলেছিলেন যে একজনের একটা ভোট সমান অধিকার, এটা কি বাস্তবত সত্য হতে পারে? তিনি আইনটা করছেন, তিনি ভাবছেন যে কেন
এই আজকে ধরুন যে মানুষটা মনে করছেন যে আমি ফ্রি রেশন না পেলে আমি বাঁচতে পারবো না, তার কালকে যদি তার বাড়ি থেকে ভোটের আগে আপনি কাঁধে ঝান্ডা নিয়ে বলেন अवतार जी आया है, उनका गारंटी, मोदी का गारंटी आपका खाना मिलेगा, किसको वोट देंगे? वोट डालिए मोदी को। এবং এই সংস্থাটা নির্বাচন কমিশন যা সংবিধান তৈরি করছে স্বাধীন নির্ভয় নিরপেক্ষ নির্বাচন করার জন্য, যেটা আমাদের সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। ভেঙে দিচ্ছে কেন? আমরা নীরব। তো বলেছে শেষ কথাটা খুব সুন্দর, আমরা নীরব। ওরা জানে এদের যতদিন নীরব রাখতে পারবো ততদিন আমরা সরব থাকব। তাই এদের নীরব রাখার জন্য আমি অন্ততপক্ষে আমার জীবনে কখনো দেখিনি টেলিভিশন খুললে পরেই, রেডিও খুললে পরেই, FM বলুন বা যাই বলুন, অনবরত মোদি কা গ্যারেন্টি তার বিজ্ঞাপন। কার পয়সায়? আমার পয়সায় আমার মাথা নষ্ট করছে। তার কারণ আমি যাতে সজাগ না হই। এবং বিচারপতিরা মাঝে মাঝে কিছু কিছু রায় দিয়ে ফেলেন। আমি বলি, সাম্প্রতিক প্রসঙ্গ উঠল ইলেকট্রাল বন্ডের রায়, কিন্তু মানুষের যে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের বিচার ব্যবস্থা ক্রমশ দুর্বল হচ্ছে। আমার দেশের একটি উজ্জ্বল ছাত্র উমর খালিদ, সে কত বছর জেলে আছে? কেন জেলে আছে? এই যে বললো ইউপিএ এর কথা, ইউএপিএ যে কোনো ব্যাপারে ইউএপিএ লাগিয়ে দেওয়া হচ্ছে। ইউপিএ ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। আমার পশ্চিমবঙ্গে কিছু নকশাল ছেলের বিরুদ্ধে ইউপিএ লাগিয়ে দিল, আমি মামলা করলাম, ইউপিএ খারিজ করলাম, তারপর দেখি তাদের সঙ্গে সরকার বসে আলাপ আলোচনা করে মিটিয়ে নিচ্ছে, লড়াইয়ের সূচিমুখটাকে ভোঁতা করে দিচ্ছে। ইউএপিএ কার বিরুদ্ধে? নিউজ ক্লিক। কিভাবে মানুষের চেতনাকে ভেঙে দেয়? একটি সংবাদ মাধ্যম যা স্বাধীনভাবে তার মত প্রকাশ করছে, তার বিরুদ্ধে গত 4 বছর ধরে তারা পড়ে আছে বিভিন্ন রকম তথাকথিত অর্থনৈতিক তছরূপের জন্য। প্রবীর পুরকায়স্থ তাকে গ্রেপ্তার করেছে, অমিত চক্রবর্তী ওদের সার্কুলেশন ম্যানেজার তাকে গ্রেপ্তার করেছে। ভদ্রলোক অসুস্থ, এই অর্থে প্রতিবন্ধী, তিনি হুইল চেয়ার নিয়ে চলেন। চাপের মুখে আজকে সেই ভদ্রলোক রাজসাক্ষী হয়ে গেছে। রাজসাক্ষী হয়ে কী হবে না হবে আইনের ব্যাপারটা পরে, কিন্তু কীরকম চাপ সৃষ্টি করা যায় যে একজন ওই রকম প্রতিবাদী মানুষকেও কিন্তু দুর্বল করে দেওয়া। কিন্তু আমাদের ওই কৃষকদের মতো চেতনা নিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, যারা জমিতে কাজ করে তারা জমির গন্ধটা ভালো পায়। তারা যখন আজকে সমস্ত কিছু উপেক্ষা করে রাস্তায় নেমেছে, আসুন আমরা আমাদের মগজের জমিটাকে একটু চাষ করি, তবে আমার গণতন্ত্রকে বাঁচাতে পারবো। গণতন্ত্র না থাকলে কি থাকবে? স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র তো আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি ইমার্জেন্সি, এখন তো অঘোষিত স্বৈরতন্ত্র, আর মারাত্মক ব্যাপার। তখন আপনি জানতেন আমি এটা লিখলে পরে ছাপানো যাবে না, এখন আপনি জানেন না। পুলিশ দিয়ে বিভিন্ন মাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কৃষক আন্দোলনের যারা নেতা তাদের প্রত্যেকের টুইটারকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি সরকারের বিরুদ্ধে একটা কথা ভালো পোস্ট করুন কোথাও, যেটা এখন অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মত প্রকাশের জন্য, বন্ধ করে দেওয়া হবে। আপনার কাছে কোনো উপায় নেই, আপনি টুইটারে পৌঁছতে পারবেন না, টাকা দিয়ে টুইটারকে কেনা আছে। এই সমস্ত বিরুদ্ধে শুধুমাত্র সেমিনার করে, আলোচনা করে, ভালো বক্তৃতা শুনে সাময়িক তৃপ্তি হতে পারে, কিন্তু যে বড় বিপদ তার থেকে আমাদের মুক্ত করতে পারবো না। আমাদের সুযোগ আছে, একটা সুযোগ আমরা পেয়ে গেছি 2024 যদি আমরা সাধারণ মানুষকে সচেতন করে ঠিকমতো ব্যবহার করতে পারি, ভারতবর্ষ বেঁচে যাবে। আর তা না হলে সুভাষিসের প্রথম কথা দিয়ে আমি শেষ করব, এ ভারতবর্ষকে বাঁচানো যাবে না। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমাদের আরও বড় লড়াই তৈরি করতে হবে, যদি না 24 আমরা পথ চাকা ঘুরিয়ে দিতে পারি। নমস্কার।